বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট আব্দুল হান্নান খান। আমি ঢাকা জজ কোর্ট এবং শরীয়তপুর জজ কোর্ট দুই জায়গায় আমি ওকালতি করি। দুই জায়গায় আমি মেম্বারশিপ নাম্বার আছে। আমার বাড়ি শরীয়তপুর জেলা, শরীয়তপুর সদর উপজেলার সোলপুরা ইউনিয়ন। তো আশা করি আপনারা দেশের যে যেখানে আছেন এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আপনারা জানেন আমি অ্যাডভোকেট হিসেবে আমি প্রায়শই কিছু ল ডিপার্টমেন্টের বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করি এবং ভিডিও লাইভে আসি। তো আজকের টপিকস হলো ভিপি প্রপার্টি। যে ভিপি প্রপার্টি নিয়ে আপনারা খুবই টেনশনে থাকেন, যাদের অনেক বা কিছু জায়গা জমি যাদের আছে, যাদের খাস সম্পত্তি আছে, তারা এগুলো নিয়ে অনেক টেনশনে ছিলেন, এখনও আছেন। জানি আমাদের সমাজে এই অর্পিত সম্পত্তি নিয়ে অনেক আলোচনার সমস্যার দীর্ঘসূত্রিতা রয়েছে, সেগুলো নিয়ে আপনারা অনেক টেনশনে থাকেন। তো ভিপি প্রপার্টি কি, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি আগে, তারপরে আমরা সামনের দিকে এগোচ্ছি। ভিপি প্রপার্টি হলো ভেস্টেড প্রপার্টি, অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি, একই কথা এগুলো। অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি, খাস সম্পত্তি। তো এই ভিপি সম্পত্তির উৎপত্তি কখন থেকে কিভাবে শুরু হলো সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। ভারত উপমহাদেশ হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারত উপমহাদেশ থেকে 1947 সালে পাকিস্তান বিভক্ত হয়, স্বাধীন হয়। পরে একটা পর্যায়ে এই দুই দেশের মধ্যে 1965 সালে কাশ্মীর নিয়ে এবং অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর পাকিস্তানের পূর্ব পাকিস্তান থেকে এই যুদ্ধের কারণে তাদের রেখে যাওয়া বসত বাড়িঘর, বিভিন্ন জায়গা জমি, এগুলো ছেড়ে তারা ইন্ডিয়া পালিয়ে যায়, বাংলাদেশ অতিক্রম করে ইন্ডিয়া ঢুকে যায়। তখন এই জমিগুলো রয়ে যায় বাংলাদেশে, পূর্ব বাংলায় রয়ে যায়। এই যুদ্ধ 6 দিন 7 দিন খুব তুমুল যুদ্ধ হয়েছিল, কিন্তু কারফিউ জারি ছিল 6 বছর পর্যন্ত। পাকিস্তান সরকার এই অস্থিরতার জন্য 6 বছর পর্যন্ত পূর্ব বাংলায় কারফিউ জারি রেখেছিল। তখন বিভিন্ন হিন্দু সনাতনী ধর্মের লোকেরা, হিন্দু লোকেরা, নাগরিকেরা বাংলাদেশ অতিক্রম করে ভারতে ঢুকে যায়। তখন বাংলাদেশে তাদের রেখে যাওয়া সম্পত্তিগুলো এভাবেই পড়ে থাকে, বা অনেকে জাল দলিল করে নেয়, বা অনেকে জোরপূর্বক দখল করে এখনও খাচ্ছে। কেউ বৈধ দলিল করে নেয় এবং কেউ বিভিন্ন কাগজপত্র করে ডিসি অফিস থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে নামজারি করে নেয়। বিভিন্নভাবে বিভিন্ন কাগজপত্র দিয়ে তারা এগুলো ভোগ দখল করে আছে। কিন্তু ওই সময়ে পাকিস্তান সরকার এই ভূমিগুলোকে ভেস্টেড প্রপার্টি বা শত্রু সম্পত্তি হিসেবে অভিহিত করেছিল। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান থেকে পূর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশের জন্ম হওয়ার পর, তখন একটু ভদ্র ভাষায় এই সম্পত্তিটাকে বলা হয় অর্পিত সম্পত্তি, ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি। শত্রু সম্পত্তির পরিবর্তে খাস সম্পত্তি বা অর্পিত সম্পত্তি হিসেবে এই সম্পত্তিটাকে অভিহিত বা আইনে লিপিবদ্ধ করা হয়। সেটাকেই আমরা বলি অর্পিত সম্পত্তি আইন। পরবর্তীতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করা হয়েছে, যে কীভাবে যেখানে মালিকানা দাবি করতেছে বা দখল সূত্রে আছে তাদেরকে কীভাবে দিয়ে দেওয়া যায়। সরকার সেই ধরনের কিছু পদক্ষেপ যুগে নিয়েছিল কিছু সময়ে, হয়তো এগুলো এখনও বাস্তবায়িত হয় নাই। সরকার থেকে জনগণ অবমুক্ত করতে পারে নাই। সেই সম্পত্তিগুলো খাস সম্পত্তি হিসেবেই রয়ে গেছে। বিভিন্ন প্রবলেমগুলো এই সম্পত্তি নিয়ে দেখা দিচ্ছে। তো সেই সূত্রে আজকের আলোচনার বিষয় যে ভেস্টেড প্রপার্টি কি, আপনারা বুঝতে পারলেন। এখন
ভেস্টেড প্রপার্টিগুলো শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি নিয়ে 2000 তৎকালীন সরকার 2008 সালে ক্ষমতায় আসার পর 2012 সালে একটা পরিপত্র জারি করেছিল। এই পরিপত্র অনুযায়ী ভেস্টেড প্রপার্টি যেখানে আছে, যে দাবি করতেছে বা দখল সত্ত্ব নিয়ে আছে, সেই রায়ত স্থিতিবানকে এই সম্পত্তিগুলো তাদের দিয়ে দেবে এবং তারা অবমুক্ত হবেন সরকার থেকে, এবং তারা সরকার থেকে বৈধ করে নেবেন এবং তাদেরকে প্রকৃত মালিক হিসেবে তারা নামজারি করে নিয়ে বা বিভিন্ন কাগজপত্র, বৈধ কাগজপত্র করে নিয়ে তারা সরকারকে ভূমি উন্নয়ন কর দিবেন এবং যার দখল সত্ত্ব শেষে বুঝে নেবেন। কিন্তু সেই সূত্রেই 2012 সালে একটা পরিপত্র জারি করে সরকার, যে আপনারা তো এই সম্পত্তিগুলো দুইটা ভাগে বিভক্ত করেন। একটা ক তফসিল, ক তালিকায় ভুক্ত কিছু সম্পত্তি, একটা খ তালিকাভুক্ত বা খ তফসিলভুক্ত সম্পত্তি। তো ক তালিকাভুক্ত সম্পত্তিগুলোর জন্য যেগুলো সম্পত্তিগুলো হলো সরকারই সেইগুলো দখলে আছে বা সরকারের অধীনেই যে জমিগুলো আছে, সেটা হলো ক তালিকাভুক্ত সম্পত্তি। এবং খ তফসিল বা খ তালিকাভুক্ত সম্পত্তি হলো সরকারের আগে থেকেই ছিল না, যে যেখানে দখল আছে এবং যেটার সিএস বা নামজারি সূত্রে যারা মালিকানা সত্ত্ব অর্জন করে ফেলেছে এবং সেগুলো আগে থেকেই জনগণের কাছে আছে, জনগণের দখলে আছে, যেগুলো সরকার পরিচালনা, সবই সরকারি সম্পত্তি কিন্তু সরকারের দখলে ছিল না খ তালিকাভুক্ত সম্পত্তিগুলো। সেই সম্পত্তিগুলো খ তালিকাভুক্ত সম্পত্তিগুলো ক এবং খ উভয়টাই একটা আলটিমেটাম দিয়েছিলেন, 300 দিনের আলটিমেটাম, যে এগুলো আপনারা যার কাগজপত্র করে নেবেন এবং সরকারকে ভূমি উন্নয়ন কর দিবেন এবং যার মালিকানা সত্ত্ব বুঝে নেবেন। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কেউ স্থানীয় ভূমি অফিস এবং অ্যাসিডেন্ট অফিসে কেউ যাচ্ছে না, 2012, 13, 14, 15 পর্যন্ত কেউ যাচ্ছে না, কেউ বুঝেই না, জানেই না যে সরকার একটা আইন তৈরি বা পরিপত্র তৈরি করেছে। সেই লক্ষ্যে সরকার একটা পর্যায়ে পরিপত্রে ঘোষণা দিল যে ক তফসিলভুক্ত সম্পত্তিগুলো পুরোপুরি সরকারের আন্ডারে রয়ে গেছে, এগুলো আপনারা সবাই মামলা করবেন, হাইকোর্টে রিট করবেন বা ভেস্টেড প্রপার্টি ট্রাইব্যুনালে আপনারা মামলা করবেন, সেখানে না হলে হাইকোর্ট ডিভিশনে রিট করবেন, রিট করে আপনারা এই সম্পত্তিগুলো ক্লিয়ার করে নেবেন এবং নামজারি করে যার দখল সত্ত্ব শেষে বুঝে নেবেন। তো সেই ক্ষেত্রেও কোনো কাজ হয় নাই। তো খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো একটা পর্যায়ে সরকার বলল না, এই খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো যে নামজারি সূত্রে বা নামজারি খতিয়ান মূলে বা যারা কোনো ইজারা বা দলিল, পূর্বপুরুষের দলিল সূত্র মূলে, দলিল মূলে এবং খতিয়ান মূলে, নামজারি মূলে যারা আগে থেকেই খাচ্ছেন বা ভোগ দখলে আছেন, তারা এই খ তফসিলভুক্ত সম্পত্তি কখনোই সরকারের খাসভুক্ত সম্পত্তি ছিল না, এগুলো আগে থেকেই জনগণের মালিকানা সত্ত্ব ছিল। সুতরাং খ তফসিলভুক্ত সম্পত্তি আপনারা শুধু নামজারি করে নিলেই হবে এবং যেখানে দখলে আছেন দখলে থাকবেন এবং আপনারা এই জমির মালিক এবং শুধু নামজারি করে নেন আপনারা, তাহলে খ তফসিলভুক্ত সম্পত্তি অবমুক্ত আছেন এবং অবমুক্তর বিষয়ে কোনো সমস্যা নেই, শুধু নামজারি করে নিলেই হবে। তাহলে ক তফসিলভুক্ত সম্পত্তিগুলো এখনও সেই অবস্থায় রয়ে গেছে, সেই সম্পত্তিগুলো এখনও কেউ নামজারি করে নেই, কোনো হাইকোর্টে রিট করে নেই বা অনেকে ভেস্টেড প্রপার্টি ট্রাইব্যুনালে মামলা করেও রায় পান নাই বা কেউ রায় পেয়েও নামজারি মিউটেশন করতে পারেন নাই। এই ক তালিকাভুক্ত সম্পত্তিগুলো নিয়ে প্রবলেমগুলো এখনই রয়ে গেছে। তো আপনারা আশা করি 300 দিনের আলটিমেটামও দিয়েছিল, সেই আলটিমেটামও ক তফসিলভুক্ত সম্পত্তিগুলো কেউ নামজারি বা সংশোধন করে নেননি এবং এগুলো নিয়ে বিভিন্ন প্রবলেম আছে, অনেক সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে এই ভেস্টেড প্রপার্টি, শত্রু সম্পত্তি বা খাস সম্পত্তি নিয়ে আমাদের অ্যাসিডেন্ট অফিসে বিভিন্ন প্রবলেম আছে, এখনও আছে। আপনারা এগুলো নামজারি করে নেবেন বা কাগজপত্র ঠিক করে নেবেন। আশা করি আপনারা এই ভেস্টেড প্রপার্টি নিয়ে আরও বিস্তর আলোচনা আছে,
বিস্তর প্রবলেম আছে, যেগুলো আপনারা ভালো একজন লয়ারের সাথে লয়ারের চেম্বারে গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে নেবেন এবং আপনাদের কাগজপত্র সব ক্লিয়ার করে নেবেন। এবং যদি মামলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা মামলা করবেন না, আপনাদের মিডিয়েশন প্রয়োজন হলে সেটা আপনারা করে নেবেন এবং আপনারা বিভিন্ন বিপদ ঝামেলা থেকে মুক্ত থাকবেন। আপনারা আপনাদের অ্যাসেটগুলো পরিষ্কার করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি আমার আরেকটা ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা আছে, সেগুলো আপনারা দেখবেন এবং সমাধান করে নেবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।